আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেল, ঠিক আছে? তো সেল অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানবো, ডেফিনেশনটা জানবো, স্ট্রাকচার জানবো এবং টাইপ অফ সেল জানবো, এবং একটা সেলের মধ্যে কী কী থাকবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ওকে, দেখো সর্বপ্রথমে ইন্টারন্যাশনাল লেখা আছে, আচ্ছা যারা যারা গেম যখন তোমরা নিতে চাও তারা অবশ্যই জানবো। ওকে, আর আমরা কিন্তু ফিডব্যাচে এইভাবে রেগুলার ক্লাসগুলো কন্টিনিউ করবো। তোমাদের অল সাবজেক্ট করবে, তোমাদের ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, যেটা আমি কিছু পড়াবো। ফিজিক্যাল সায়েন্সের জন্য তোমাদের আলাদা স্যার আছে, ম্যাথমেটিক্সের জন্য আলাদা স্যার আছে। আচ্ছা, আর তোমাদের জেনারেল নলেজ, জিকে, আর হচ্ছে জিআই। জিআই মানে তোমাদের রিজনিং যেটা, সেটা কিন্তু আলোচনা করা। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু একটা পেড ব্যাচ শুরু করেছি। পেড ব্যাচের মূল্যটা অনেকটাই কম, আশা করছি 50 জনের মতো ছাত্রছাত্রী হবে বলে তবে আমরা স্টার্ট করবো। তো আজকে বেসিক্যালি যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেল কোর্স, ঠিক আছে? আমি এখানে ইংলিশে বলে দিচ্ছি যাতে আমাদের সবার সুবিধা হয়, এবং এটা আমি বাংলায় বলে দেবো। দেখো প্রথমত কোর্স, ঠিক আছে, বা সেল, এই সেল কথাটা মাথায় আমরা সর্বপ্রথম ভাবি যে কোনো একটা ফাঁকা ঘর বা কোনো একটা ব্লক, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ডেফিনেশন কি হয়, ডেফিনেশন অফ সেল, যদি আমরা ডেফিনেশন করতে চাই তখন সেলের ডেফিনেশন হবে কি না, ইটসে, আচ্ছা আমি বলছি না, ঠিক আছে, আমি একটা ফার্স্ট ক্লাস নিচ্ছি, তোমরা এগুলো খুব নর্মাল ব্যাপার, তোমরা ক্লাস 7 জেনেছো। তো ইটস এ ফান্ডামেন্টাল ইউনিট অফ, বা তোমরা বলতে পারো ইটস এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এ লিভিং অর্গানিজম, এনি টাইপ অফ লিভিং অর্গানিজম। মানে জীবের যে লিভিং অর্গানিজম কাজে বলা হয় যারা জীবন্ত, যাদের মধ্যে জীবন আছে। তো সেই যে জীবন্ত যে জীবগুলো আছে, তো তাদের মধ্যে তারা যে তৈরি হয়েছে অনেকগুলো সেল। তো আমরা বলতে পারি যে জীবনের এককে কি বলা হয়, সেল বলা হয় বা কোষ বলা হয়। এবার কি একক যদি বলা হয়, গঠনগত একক হতে পারে বা কার্যগত একক হতে পারে। তাই আমি বললাম, তাহলে তোমরা লিখতে পারো যে ইটস এ স্ট্রাকচারাল and functional unit of living organism। আমি লিভিং অর্গানিজমটা ডটে লিখলাম, ঠিক আছে, তোমরা এটা বুঝে নিও। আচ্ছা, দেন হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? দেখো স্ট্রাকচার একটা সেলের মধ্যে কি, একটা সেলের মধ্যে কি থাকে সেই স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, প্রথমত বলে দিই আজকে কিন্তু প্রথম ক্লাস এনজিএম 2026 এর ব্যাচে। তো আর মাত্র কিন্তু 2 মাসের মতো হয়, কত মাস? 2 মাস, ঠিক আছে? আর কিন্তু 2 মাসের মতো তোমাদের হাতে সময় আছে। যারা যারা পেড ব্যাচটা নিতে চাও অবশ্যই আমাদেরকে মেসেজ করো, ঠিক আছে? আমাদের যে 3টে নাম্বার আছে গ্রুপের মধ্যে, যারা অ্যাড আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো। আর যদি কিছু অসুবিধা হয় যে পেড ব্যাচে ধরো আমরা যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিলাম, এবার সেই অ্যামাউন্টটা তোমরা নিতে পারছো, হ্যাঁ, তো সেটাও কিন্তু জানাবো, ঠিক আছে? সেটাও কিন্তু জানাবো। আচ্ছা, আর মাত্র 2 মাস বাকি, তো সেই ভেবে কিন্তু আমাদের কিন্তু পরপর করে রেগুলার ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো তোমাদের সাথে ইনভলভ নেব। ওকে, তো সুতরাং আমাকে জানাবো। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে কিন্তু কোনো লজ্জা ঘৃণা ভয় কিছু করার কোনো দরকার নেই, কারণ এখানে তোমরা শিখতে এসেছো, ঠিক আছে? যে বেসিক নিডসটা দরকার সেটা কিন্তু অবশ্যই তোমরা শিখবে, এবং সেটা তোমরা কিন্তু বলবে। ওকে, ব্যাপারটা কি হয়েছে, অনেকে আছে তোমরা এনজিএম করতে এসছো, ঠিক আছে, বা করতে চাও, অনেক মেয়েরা আছো, ছাত্রছাত্রীরা আছো। তো তোমাদের যে ব্যাপারটা ভুল হয় সেটা কি না, সেটা তোমরা ঠিকভাবে জানো না। এটা অনলাইন হতে পারে, বাট এমনভাবে নাও জানো এটা অফলাইন। ওকে, এইভাবে বলো। তো আর একটা কথা, যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাও। যারা হচ্ছে নির্দিষ্ট বিষয়ে স্যাররা থাকবেন তাদেরকে অবশ্যই মেসেজ করো। যারা তারা ব্যস্ত থাকে বিভিন্ন কাজে, তাদেরও পড়াশোনা আছে, তারাও একটা কোর্স করছে বা তারা একটা ডিউটি করছে, তো তাদেরও একটা ব্যস্ততা আছে, কিন্তু জানাবে, অবশ্যই জানাবে। আর যদি কিছু প্রবলেম হয় ওভার, তাহলে আমাকে জানাবে বা ফোন করো, যদি আর সেটা তুমি মনে আসি। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা আবার পরে ফিরে আসি। স্ট্রাকচার, তো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য সেল, মানে গঠন জানো, আমরা একটা কোষের গঠন জানো। কোষের গঠনের মধ্যে কি কি বলবো, দেখো কোষের গঠনের মধ্যে দুটো কিছু, একটা কি, একটা হচ্ছে নিউক্লিয়াস, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে? সাইটোপ্লাজম, এই দেখো এগুলো কিন্তু তোমরা জানো, মানে এটা খুব একেবারে পাতি যদি বাংলা ভাষায় বলি, এগুলো তোমরা ক্লাস 7 থেকে জানো।
নিউক্লিয়াস কি কোষের সাইটোপ্লাজম, কিন্তু আবার ভালোভাবে আমাদের থাকতে হবে। এখানে অনেকে আছে, অনেকে অ্যাকচুয়ালি এনএনজিএর জন্য এলিজিবল যে সমস্ত স্টুডেন্ট বা ক্যান্ডিডেটস আছে তারা কিন্তু অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে। তো সুতরাং ক্লাস 11 তোমাদের আর্টস ছিল, তো আমাদের কি হবে স্যার এটা নিয়ে এখন তো আরামসে করতে পারবে। তোমরা ক্লাসগুলো করবে, যদি কিছু বুঝতে না পারো অবশ্যই জানাবে, তুমি আরামসে তোমরা ক্লাসগুলো করতে পারবে। মানে ক্লাসগুলো করো আরামসে, তোমরা সমস্ত কোশ্চেনের আমরা হচ্ছে একটা মক টেস্ট নেবো, একটা না অনেকগুলো মক টেস্ট নেবো, ক্লাস মক টেস্ট নেবো, একটা টপিক ওয়াইজ মক টেস্ট নেবো, ঠিক আছে? মক টেস্টগুলো নিলে তখন বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। আচ্ছা আমরা এখানে আসি, দেখো একটা নিউক্লিয়াস আর একটা সাইটোপ্লাজম, ঠিক আছে? আচ্ছা নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম এটা যদি একটু ভালোভাবে দেখায়, ধরো ইটস এ সেল, এনি কাইন্ড অফ সেল, ঠিক আছে? ইটস এ সেল। তো একটা সেলের মধ্যে কি থাকে? একটা সেলের মধ্যে আমি বললাম একটা নিউক্লিয়াস থাকে। কোথায় থাকে? মিডল পোর্শনে। কোথায় থাকে? মিডল পোর্শনে। মিডল পোর্শন অফ দ্য সেলে একটা হচ্ছে কি থাকে? নিউক্লিয়াস থাকে, বা স্ট্রাকচার আমরা দেখতে পাই সেটার মধ্যে নিউক্লিয়াস থাকে। আমি একটু ছবিটা এঁকে দিই, ঠিক আছে? ছবিটা একটু দেখে নিই, জাস্ট বোঝানোর পর তোমাদের ছবিটা আঁকছি, বুঝে নেবে। আর এটা হচ্ছে, আমি আগে এঁকে নিই, তারপর বলে দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে একটা সেল, ঠিক আছে? অ্যানিমাল সেল। আমরা যেহেতু এনজিএন করবো, তো আমাদের অ্যানিমাল সেলটা লাগে। অ্যানিমাল সেল থেকে কোশ্চেন আসে, কোশ্চেন আসে। তো দেখো অ্যানিমাল সেলে তাহলে আমরা কি ভাগ করলাম যে একটা নিউক্লিয়াস আর একটা সাইটোপ্লাজম, ঠিক আছে? এবার এর অনেকগুলো উপাদান আছে, অনেকগুলো উপাদান আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। এটাকে বলা হয় নিউক্লিয়াস। আর এই যে ফাঁকা অংশটা, এখানে কিন্তু কি আছে? জল আছে, জলে ভর্তি আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সাইটোপ্লাজম। এটা হচ্ছে সাইটোপ্লাজম। এটা হচ্ছে কি? কোষের নিউক্লিয়াস আর কোষের সাইটোপ্লাজম। এই দুটো পার্ট কিন্তু মেইন পার্ট অফ সেল। ওকে, মনে রাখবে। এবার টাইপ অফ সেল, সেলের প্রকারভেদ আমরা করবো। দেখো সেলের প্রকারভেদ যখন আমরা করবো, ঠিক আছে? এবার সেলের প্রকারভেদ যখন আমরা করবো, দেখো এখানে অরিজিন ওয়াইজ যদি বলা হয়, অরিজিন ওয়াইজ, অরিজিন ওয়াইজ যদি বলো, তাহলে সেলকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে অ্যানিমাল সেল, অরিজিন ওয়াইজ মানে উৎপত্তি অনুসারে, ঠিক আছে? একটা হচ্ছে অ্যানিমাল সেল, আর একটা হচ্ছে প্ল্যান্ট সেল। একটা হচ্ছে প্রাণী কোষ, একটা উদ্ভিদ কোষ, ঠিক আছে? এবার যদি তোমরা বলো যে অরিজিন ওয়াইজ, এবার তোমরা এটাকে আলাদাভাবে ডিভাইড করে দাও। সেল অনেকভাবে ডিভাইড করতে পারি। আমরা বলতে পারি যে সিঙ্গেল সেল বা মাল্টিপল সেল, ঠিক আছে? নাম্বার অফ সেল দিয়েও আমরা সেলকে ডিভাইড করতে পারি। তাহলে নাম্বার অফ সেল, ধরো নাম্বার অফ সেল দিয়ে আমরা সেল ডিভাইড করতে পারি। মানে সেলের সংখ্যা, একটা কোষের সংখ্যা অনুযায়ী আমরা তাহলে ডিভাইড করবো। আমরা ডিভাইড করতে পারবো দুটো ভাগে। একটা কি? একটা সিঙ্গেল সেল, আর এটা হচ্ছে মাল্টিপল সেল। মাল্টিপল সেল বলতে পারি, হ্যাঁ বলতে পারি। তো এইভাবে কিন্তু ভাগ করতে পারবো। এছাড়াও আমরা যদি আরো কি প্রিমিটিভ এবং এখনকার দিনে যে আরো উন্নত হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, হয়ে তার উপর বেসিস করে কিন্তু আমরা সেল দুটো ভাগে ভাগ করতে পারি। এবং এটা থেকেই তোমাদের কোশ্চেন আসে, আসার কথা সেটা হচ্ছে কি? প্রিমিটিভ যেটা, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক, আর যেটা হচ্ছে উন্নত জায়গা, উন্নত যে কোষ, সেটাকে বলা হয় ইউক্যারিওট। প্রোক্যারিওটিক আমি সংক্ষেপে লিখে দিলাম, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে? প্রোক্যারিওটিক আর হচ্ছে কি? ইউক্যারিওট। ওকে, এবার হচ্ছে চাকরি বুঝে, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, যেগুলো তোমাদের করার ছিল অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে, ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে? এই কাজটা করা, এটা শুধুমাত্র এন্ট্রান্স এক্সামের জন্য নয়, তোমাদের এই ফার্স্ট ইয়ারে হবে, ঠিক আছে? 2 মাস পরে তোমাদের অ্যানাটমি ফিজিওলজি বলে একটা সাবজেক্ট আসবে ফার্স্ট ইয়ারে, যেটা তোমাদের মেইন সাবজেক্ট হবে। সেখানে কিন্তু এই সেল জিনিসটা থাকবে। এবার সেলের মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি? সেল অর্গানেলস। সেল অর্গানেলসকে বাংলায় কি বলে? কোষীয় অঙ্গ। কি বলে? কোষীয় অঙ্গ। দেখো কোষীয় অঙ্গ কি? দেখো কোষীয় অঙ্গাণু মানে একটা কোষের মধ্যে, ধরো একটা কোষ, একটা কোষের নিউক্লিয়াস, কোষের সাইটোপ্লাজম, তাহলে কোষের মধ্যে অনেকগুলো কোষীয় অঙ্গাণু আছে। তাহলে আমরা কোষীয় অঙ্গাণুগুলোকে চিনবো আগে। স্যার আমরা কোষীয় অঙ্গাণুগুলোকেই জানি না, তাহলে আমরা কিভাবে করবো?
দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস আর আমরা বলেছি এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই যে সাইটোপ্লাজমের মধ্যে না এই যে আমি এঁকেছিলাম না এইরকম কিন্তু অসংখ্য কি আছে না সেল অর্গানিজম আছে, অসংখ্য সেল অর্গানিজম আছে। তো এই জিনিসগুলো মনে রাখবে, এইভাবে আমাদের বেসিক কনসেপ্টগুলো কিন্তু আমরা স্ট্রং করতে পারবো। তোমাদের যেখান থেকে কোশ্চেন দিতে থাকে তোমরা কিন্তু ইজিলি পড়তে পারবে। তো সেল অর্গানিজম তাহলে কিন্তু সাইটোপ্লাজম কিন্তু ওয়ান টাইপ অফ সেল অর্গানিজম, নট অনলি নিউক্লিয়াস। ঠিক আছে, এই যে সাইটোপ্লাজমটা যেটা আমি বলছিলাম সাইটোপ্লাজম সেটা কিন্তু সেল অর্গানিজমের মধ্যেই পড়ে। এবার সাইটোপ্লাজমের মধ্যে না অনেকগুলো সেল অর্গানিজম আছে। ঠিক আছে, সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো কি আছে সেল অর্গানিজম। তো সেই সেল অর্গানিজমগুলো কি, সেই সেল অর্গানিজমগুলো হচ্ছে কথা হচ্ছে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আর কি হতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর কি হতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো ভাগ আছে, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হোয়াই ইটস রাফ, কেন এটাকে রাফ বলা হচ্ছে সেভাবে বলে দিচ্ছে। আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটা হচ্ছে কি আর অনেকগুলো আছে, যেমন পারোক্সিজোম, ওকে। তো আর আছে লাইসোজোম, আরো অনেক আছে। ঠিক আছে, এবার প্রত্যেকটা কি বলতে হবে, প্রত্যেকটা কাজ করতে হবে এবং তার স্ট্রাকচার আর ফাংশন করতে হবে, মানে কাজ আর গঠন করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা কাজ আর গঠন করতে হবে। নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ দ্য সেল, কোষের মস্তিষ্ক বলা হয় ব্রেন অফ দ্য সেল, কাকে বলা হয় নিউক্লিয়াস। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম হচ্ছে একটা সেমি লিকুইড, একটা সেমি লিকুইড সাবস্টেন্স, সেমি লিকুইড সাবস্টেন্স কন্টেন, মানে একটা হচ্ছে অর্ধ তরল পদার্থ কন্টেন। কি কন্টেন বলে আমি বললাম যে প্রত্যেকটা সেল অর্গানিজম, রাইবোজোম বলো, মাইটোকন্ড্রিয়া বলো, এন্ডোপ্লাজম রেটিকুলাম বলো, পারোক্সিজোম বলো, লাইসোজোম বলো, প্রত্যেকটা সেল অর্গানিজম কিন্তু কোথায় অবস্থান করছে, এই সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে সাইটোপ্লাজমের উপর অবস্থান করছে মানে কি সাইটোপ্লাজমের মধ্যে থাকে, তাহলে কন্টেন্ট কিন্তু আমরা বলতে পারি যে সেল অর্গানিজম, নাকি না বলতে পারি সেল অর্গানিজম। বুঝতে পারছো? এবার হচ্ছে রাইবোজোম, দেখো রাইবোজোম হচ্ছে এটা কি প্রোটিন সিনথেসিস করে, এখান থেকে প্রোটিন তৈরি হয় আমাদের শরীরে। ঠিক আছে, এখান থেকে কি করে প্রোটিন, তাহলে প্রোটিন সিনথেসিস করে, প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিস করে কে, রাইবোজোম। মনে থাকে না এইগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো হচ্ছে টু মাচ ইম্পর্টেন্ট, স্টার করে ভালোভাবে দেখে নেবেন। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কি করে, আমাদের মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস অফ দ্য সেল, কি বলা হয়, পাওয়ার হাউস অফ দ্য সেল। প্রোটিন সিনথেসিস মানে প্রোটিন সংশ্লেষণ করে, নতুন করে প্রোটিন তৈরি হয়, ওখান থেকে আমরা শরীরে প্রোটিন পাই, প্রত্যেকটা কোষ প্রোটিন পায়। পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়া। কেন বলা হয়, কারণ এই পাওয়ার জেনারেট করে প্রত্যেকটা কোষের একটা নির্দিষ্ট বিপাকীয় কাজ বা মেটাবলিজম আছে, তো সেটাকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করে কে, মাইটোকন্ড্রিয়া। সেটাকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটি আচ্ছা আমি লিখে দিলাম, যাতে আমাদের বুঝতে সুবিধা হবে। এটিপি জেনারেট করে, এটিপি জেনারেট করে, এটিপি জেনারেটের মাধ্যমে কি করে, এটা হচ্ছে আমাদের এনার্জি বা পাওয়ার দেয়। এই সেই পাওয়ারকে কাজে লাগিয়ে প্রত্যেকটা সেল কিন্তু কি, বিকজ অফ দ্য মাইটোকন্ড্রিয়া প্রত্যেকটা সেল কিন্তু মেটাবলিজম করে। মাইটোকন্ড্রিয়া মেইনলি মনে রাখবে মেটাবলিজম, এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ওয়ান টাইপ অফ ফাংশন বলতে পারবো। আচ্ছা মুছে দিলাম। আচ্ছা, নিচে আছে এন্ডোপ্লাজম রেটিকুলাম। এন্ডোপ্লাজম রেটিকুলাম কি, এন্ডোপ্লাজম রেটিকুলাম হচ্ছে দুটো ভাগ আছে। এন্ডোপ্লাজম রেটিকুলাম কি সেটা বোঝা যাবে, দুটো ভাগ আছে। এই যে রাইবোজোম আছে, এই রাইবোজোম এর সাথে কিন্তু এন্ডোপ্লাজম রেটিকুলাম লেগে থাকে। ধরো এন্ডোপ্লাজম রেটিকুলাম, ধরো আমি একটা স্ট্রাকচার জাস্ট আমাদের বোঝাচ্ছি, ধরো ইয়ার একটা স্ট্রাকচার বলছি, ধরো এটা
এটা একটা থ্রেড লাইক স্ট্রাকচার। থ্রেড লাইক মানে একটা সুতোর মতো একটা স্ট্রাকচার। তারপরে তোমরা দেখতে পাবে ব্যাডমিন্টন বলের মধ্যে এরকম কি আছে, পুঁথি আছে, পুঁথি আছে। এই যে ব্যাডমিন্টন বলের মধ্যে যেখানে পুঁথি আছে, এই পোর্শনটাকে বলা হয় রাব। কি বলা হয়? রাব। দেখো একটা সুতো যদি তোমরা একটা থ্রেড লাইক স্ট্রাকচার দেখো, তাহলে তার মধ্যে কিছু তোমার উপরে টানতে কিছু পাবে। যদি তার উপরে কিছু লাগানো থাকে তাহলে টানতে কি সেটা রাব হওয়ার জন্য হবে? অবশ্যই রাব হবে। তো রাব হওয়ার কারণে এটাকে বলা হয় রাব পসিবিলিটি, কেন? বিকজ প্রেজেন্ট অফ দ্য রাইবোসোম। তাহলে রাব পসিবিলিটি নামে রাইবোসোম। তাহলে এর প্রধান কাজ কি হবে? রাইবোসোম থাকে, তাহলে কি হবে? রাব পসিবিলিটির কাজ যা রাইবোসোমের কাজ তাই হবে। কি করবে? প্রোটিন সিনথেসিস করবে। কি করবে? প্রোটিন সিনথেসিস করবে। বলো কোয়েশ্চেন না? আর যেখানে দেখো কোনো প্রকার রাইবোসোম নেই, সেটা তো স্মুথ, তাই সেই কারণে নাম হয়েছে কি SER, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে না? ফ্যাট সিনথেসিস করবে। ফ্যাট সিনথেসিস করবে, ঠিক আছে? কি করবে? ফ্যাট সিনথেসিস করবে। বোঝা গেল? এবার হচ্ছে আমরা আসছি, তাহলে এই দুটো আমি বুঝিয়ে দিলাম, বুঝিয়ে দিতে ভালোভাবে দেখিয়ে দেবে তোমরা। হ্যাঁ, আমি বলে দিলাম আর দেখিয়েও দিলাম, ঠিক আছে? দেখানোর চেষ্টা করলাম। জানি না তোমাদের কাছে কতটা বোধগম্য হলো, তোমরা অবশ্যই জানাবে ক্লাসে। আচ্ছা, প্যারাক্সিজম কি করে? প্যারাক্সিজম ডিটক্সিফিকেশন করবে। ডিটক্সিফিকেশন আমি বলে দিচ্ছি। ডিটক্সিফিকেশন মানে কি? দেখো টক্সিফিকেশন মানে হচ্ছে কি? বিষকরণ, মানে হচ্ছে কোনো বিষাক্ত পদার্থ ধরা আমাদের শরীরের মধ্যে তৈরি হলো, কোনো বিষাক্ত পদার্থ, তাহলে সেটাকে ডিটক্সিফিকেশন করে, অর্থাৎ সেটাকে বের করতে সাহায্য করে বা সেটাকে ভেঙে ফেলতে সাহায্য করে কিন্তু আমাদেরকে এই প্যারাক্সিজম। এছাড়াও আমাদের সেলের মধ্যে যে অক্সিডেশন মানে কি? জারণ। কি অক্সিডেশন হচ্ছে জারণ পদ্ধতি, সেটাও কিন্তু এই করতে সাহায্য করে কি? প্যারাক্সিজম। ওকে, দেন আছে লাইসোজোম কি বলা হয়? লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী তৈরি। কেন বলা হয়? কারণ এর মধ্যে যা থাকে সেটাকে নিয়ে কি করে? ইনগাল করে। ঠিক আছে? ইনগাল দ্য পার্টিকলস, ইনগাল দ্য আদার পার্টিকলস। একটু নিচে দিচ্ছি, হ্যাঁ, একটু বুঝে। তাহলে ইনগাল করে না মানে গিলে ফেলে। তাহলে নিজের সঙ্গে সে কি করে? তার মধ্যে পার্টিকলসগুলো থাকে সেগুলোকে গিলে ফেলে। তাই লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। কি বলা হয়? আত্মঘাতী থলি। ইংলিশে কি বলে? সুসাইডাল গ্ল্যান্ড। সুসাইডাল ব্যাগ, আত্মঘাতী থলি বলা হয়। কি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়। এগুলো কি? এগুলো হচ্ছে সব সেল অর্গানস। তাহলে সেল অর্গানসের কাজগুলো আমি বলে দিলাম, যা ভাগ আছে সেগুলো আমি বলে দিলাম। ওকে, তোমরা ভালোভাবে এটা বলবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, তো ওটাকে ডিক্লেয়ার করবে। ওকে, এবার হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা কি? সেটা হচ্ছে প্রত্যেকটা সেল অর্গানসের ফাংশন করলাম। এবার সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসটা আজকে পড়বো, ঠিক আছে? এক একটা পড়িয়ে যাবো, ছোট। তো সব থেকে প্রধান যে মেইন দুটো স্ট্রাকচার ছিল সেটাকে একটা কোষের মধ্যে, ধরো এটা একটা কোষ, এটা একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে কি? কোষের নিউক্লিয়াস, আর এটা হচ্ছে কি? কোষের সাইটোপ্লাজম। এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম। হ্যাঁ, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা কি? কোষের নিউক্লিয়াস, ঠিক আছে? কোষের নিউক্লিয়াস নিয়ে আজকে আমরা আলোচনা করবো। নিউক্লিয়াস। আচ্ছা, এই কোষের নিউক্লিয়াস সর্বপ্রথম সায়েন্টিস্ট রবার্ট ব্রাউন, ঠিক আছে? কোষের নিউক্লিয়াস কিন্তু আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, কে? রবার্ট ব্রাউন। মনে রাখতে পারবে না, কোশ্চেন আসতে পারে বা ভবিষ্যতে রাখতে পারে। ফর ইউর জেনারেল নলেজ তোমরা এখানে মনে রাখতে পারো রবার্ট ব্রাউন সর্বপ্রথম কিন্তু কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। এবং নিউক্লিয়াসকে কি বলা হয়? ব্রেন অফ দ্য সেল। তোমরা এইভাবে মনে রাখতে পারো, নিউক্লিয়াসকে ব্রেন অফ দ্য সেল বলা হয়। এবং ব্রেন অফ দ্য সেল, ব্রেন থেকে মনে রাখতে রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেছে? রবার্ট ব্রাউন। খুব সুন্দর না? এইভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, খুব এইভাবে মনে রাখতে পারো।
স্ট্রাকচার অফ নিউক্লিয়াস। স্ট্রাকচার অফ নিউক্লিয়াস, দেখো স্ট্রাকচার অফ নিউক্লিয়াস আমি বলবো যে নিউক্লিয়াসের মধ্যে কটা উপাদান রয়েছে। দেখো নিউক্লিয়াসের মধ্যে টোটাল 4টি উপাদান আছে। কটা? 4টি। হ্যাঁ, চারটি। যদি এই 4টি উপাদানের মধ্যে, আচ্ছা বলে দিচ্ছি, আগে বলে দিই তারপর আমি বলছি। হ্যাঁ, সবটা আগে আমি বলবো না। আচ্ছা দেখো স্ট্রাকচার অফ নিউক্লিয়াস খুব ভালোভাবে বুঝবে, জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, প্রচুর গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্ট্রাকচার অফ নিউক্লিয়াসের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন और এটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার কি বলা হয়? এনভেলপ বলা হয়। আচ্ছা এরপরে আছে কি নিউক্লিওলাস। নিউক্লিওলাস, হ্যাঁ, তারপরে হচ্ছে কি নিউক্লিও ফাইবার। আচ্ছা নিউক্লিও মেমব্রেন মানে হচ্ছে একটা নিউক্লিয়াসের যদি এটাকে যদি নিউক্লিয়াস বলি তাহলে এটাকে বলা হয় মেমব্রেন। ওকে, আচ্ছা নিউক্লিওলাস মানে ভিতরে সেন্টারে, মানে নিউক্লিয়াসের সেন্টারে অবস্থান করে একটা আর একটা অর্ধতল থকথকে পদার্থ, দ্যাটস কল্ড নিউক্লিওলাস, স্মল লাইক স্ট্রাকচার। আর হচ্ছে নিউক্লিও ফাইবার, মানে নিউক্লিয়াসের মধ্যে যে ফাইবার থাকে তাকে বলা হয় নিউক্লিও ফাইবার। এবং একটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসের মধ্যেও কিন্তু অর্ধতল থকথকে পদার্থ থাকে, সেটাকে বলা হয় কি নিউক্লিওলাস। কি বলা হয়? নিউক্লিওলাস। মানে এই 4টি উপাদান নিয়েই কিন্তু একটা ট্রু নিউক্লিয়াস তৈরি হয়। কি ট্রু নিউক্লিয়াস মানে আদর্শ নিউক্লিয়াস তৈরি হয়। এই 4টি উপাদান কিন্তু তৈরি হয় ট্রু নিউক্লিয়াস। ট্রু নিউক্লিয়াস, ট্রু নিউক্লিয়াস তৈরি হয়। হ্যাঁ, এবার তোমাদের আমি একটু বলি, এই যে প্রোক্যারিওটিক বলেছিলাম না, ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক যদি তোমাদের পড়ে, সবথেকে পার্টিকুলার এন্ড মেইন হচ্ছে ডিফারেন্স হচ্ছে এটা, এই ট্রু নিউক্লিয়াস। প্রোক্যারিওটিকের মধ্যে এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না, তার নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস হয়তো থাকে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, তাই এখানে কিন্তু ট্রু নিউক্লিয়াস থাকে না, এখানে থাকে ফলস নিউক্লিয়াস, আদর্শ নিউক্লিয়াস থাকে না। আর ইউক্যারিওটিকের মধ্যে ইউ মানে মনে রাখবে যে আদর্শ, ইউক্যারিওটিকের ক্ষেত্রে এখানে মনে রাখতে পারো ইউ মানে আদর্শ। এর মধ্যে কিন্তু এখানে যে নিউক্লিয়াস থাকে এই ইউক্যারিওটিক সেলের মধ্যে, এই কোষের মধ্যে কিন্তু সব আছে, যা যা থাকা দরকার সবটাই কিন্তু আছে। হ্যাঁ, তো ট্রু নিউক্লিয়াস কিন্তু ইউক্যারিওটিকে থাকে, আর ট্রু নিউক্লিয়াস কিন্তু প্রোক্যারিওটিকে থাকে না। হ্যাঁ, সেখানে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপটা থাকে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে স্ট্রাকচার অফ নিউক্লিয়াস। হ্যাঁ, আচ্ছা নিউক্লিওলাস বলে দিই, নিউক্লিওলাস হচ্ছে একটা প্রোটিন লাইক স্ট্রাকচার, যেটা হচ্ছে একটা স্মল প্রোটিন লাইক স্ট্রাকচার, যেটা হচ্ছে নিউক্লিয়াসের আকারে কোথায় অবস্থান করে? মিডল পোরশন, হ্যাঁ, বা সেন্টার পার্ট অফ দ্য নিউক্লিয়াস সে কিন্তু অবস্থান করে। আচ্ছা সবার বোঝা যাচ্ছে না অবশ্যই জানাবেন, ঠিক আছে? তোমরা যদি রেসপন্স না করো আমরা ঠিকঠাক করে বুঝতে পারবো। ওকে, আজকে পরের জন্য একটা থাকুক, সেটা আমি লিখে দিচ্ছি। নেক্সট টপিক, নেক্সট টপিক না বলে এটাকে আমি যদি বলি আপকামিং টপিক। আপকামিং টপিক, আচ্ছা আজকে ফার্স্ট ক্লাস ছিল তো সবাই জানবে যে ক্লাসটা কেমন হলো অবশ্যই। আচ্ছা যদি কিছু বুঝতে অসুবিধা অবশ্যই জানাবেন। আর যেটা বললাম, যে সাবজেক্টে যে স্যার থাকবে তাদেরকে অবশ্যই জানাবে যদি কিছু প্রবলেম হয়। ধরো তোমার ফিজিক্যাল সায়েন্সের প্রবলেম, ঠিক আছে? তো আমাদের ফিজিক্যাল সায়েন্স হয়তো পড়াচ্ছে একটা স্যার, পড়াবে আমি পরে ইন্ট্রোডিউস করিয়ে দেবো তোমাদের সাথে, নাম্বারও পেয়ে যাবে তোমরা। ধরো পড়াচ্ছে অনির্বাণ স্যার, ঠিক আছে? তো অনির্বাণ স্যার কিন্তু তোমরা ফিজিক্যাল সায়েন্সের জন্য ফোন করবে। ধরো লাইফ সায়েন্সের প্রবলেম হলে সুরিয়া স্যারকে কল করবে বা ফোন করবে বা মেসেজ করবে, সবসময় ফোন করবে না, তো নির্দিষ্ট টাইম পেলে ফোন করবে এবং মেসেজ করবে। ওকে, তো যে সাবজেক্টে যে স্যার থাকবে তাদের কিন্তু তোমরা মেসেজ করবে। আচ্ছা আপকামিং টপিকের মধ্যে যেটা থাকবে তোমাদের হচ্ছে সেল রিভিশন করা,
সেল ডিভিশনের প্রত্যেকটা ভাগ করাবো এবং তার সাথে আমি করাবো সেল সাইকেল। তাহলে পরের ক্লাসে কিন্তু আমরা কিন্তু এই সেল ডিভিশন এবং সেল সাইকেল সম্পর্কে জানতে পারবো। আর সাইটোপ্লাজমের সাথে এক করে নিয়ম সাইটোপ্লাজম কাছে বাকি রেখে গেল, ওটা আমি পড়িয়ে দেবো। ওকে, ওটা আমি পড়িয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, সাইটোপ্লাজম পড়াবো, তারপর আমাদের একটু ক্রোমোসোম নিয়ে আলোচনা করবো। ক্রোমোসোম থেকে এএনএ যেখানে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, ক্রোমোসোম কত প্রকার, ক্রোমোসোম কি আছে, টাইপ অফ ক্রোমোসোম